গোমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে বিভিন্ন বিষয় নিয়ে ফোন দেন, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যৌতুক মামলায় আসলে কি করণীয়, বা যৌতুক মামলা কোন কোন ক্ষেত্রে করা যায়, অথবা যৌতুক মামলা কেন হয় এবং যৌতুক মামলা হইলে তাৎক্ষণিক আসলে কি করণীয়। এইটা নিয়ে আজকে ডিটেইল একটা আলাপ করব এবং বেসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। তো প্রথমে আসি, যৌতুক মামলাটা আসলে কি, বা যৌতুক জিনিসটা কি। যৌতুক হচ্ছে এমন একটা জিনিস যেটা লিগ্যাল বিষয়ের বাহিরে কারো ওপর, অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীর কাছে অথবা স্ত্রী কর্তৃক তার স্বামীর কাছে লিগ্যাল যে বিষয় রয়েছে বা লিগ্যাল যে আর্থিক ভরণ পোষণের বিষয় রয়েছে, এর বাহিরে অন্যায়ভাবে কোনো কিছু আবদার করা বা এবং তার উপর বিষয়টি নিয়ে জোর জবরদস্তি করা, এটাকেই যৌতুক বলা হয়। আমি দুইটার নামই বললাম এই কারণে, স্বামী কর্তৃক স্ত্রীর ওপর বেশিরভাগ ক্ষেত্রে এটা হওয়া থাকলেও আইনের সংজ্ঞায় কিন্তু স্ত্রী কর্তৃক স্বামীর ওপরও যদি অবৈধভাবে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করা হয়, জোর জবরদস্তি করা হয় এবং শারীরিক প্রহার করা হয়, সেক্ষেত্রে সেটিও কিন্তু যৌতুক হিসেবে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে স্ত্রীর ওপর উক্ত স্বামীও কিন্তু যৌতুক মামলাটি করতে পারবে। এটা হয়তো আমাদের অনেকেরই অজানা। তো যাই হোক, যৌতুক মামলা হওয়ার কিছু কতিপয় কারণ রয়েছে। সেই কারণের মধ্যে অন্যতম হচ্ছে যখন দেখা যায় যে দাম্পত্য জীবনে অনেক কলহ দেখা দিচ্ছে, হয়তোবা স্বামী তার স্ত্রীকে সঠিকভাবে সময় দিচ্ছে না, অথবা তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করছে, অথবা স্বামী অন্যায় কোনো কাজের সাথে লিপ্ত হচ্ছে, অথবা স্ত্রীর প্রতি যে লিগ্যাল ভরণ পোষণের ব্যাপারটা সেটা দিচ্ছে না। এগুলো বিভিন্ন কারণেই কিন্তু যৌতুক মামলাটি করা যায়, কারণ যৌতুক মামলা করতে আসলে কোনো প্রমাণ লাগে না, শুধুমাত্র দাবি করলেই হয়। তো যার কারণে এই মামলাটি খুব সহজে আদালতে করা যায়। তো এই ধরনের কিছু সিচুয়েশন ঘটলেই কিন্তু তখন যৌতুক মামলাটি হয়, এবং যৌতুক মামলাটি হওয়ার কারণে যে বিষয়টি হয় যে আমাদের যাদের ওপর যৌতুক মামলাটি হয়েছে আমাদেরকে কিন্তু আদালতে গিয়ে যৌতুক মামলায় জামিন নিতে হয়। অনেকেই অনেক সময় জানতেই পারেন না তার উপর যৌতুক মামলা হয়েছে, এবং সেই ক্ষেত্রে হয়তোবা তিনি আদালতে হাজির হন না, অথবা জানার পরেও কোনো কারণে আদালতে যদি হাজির হতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি ওয়ারেন্ট হতে পারে এবং আপনি ইনস্ট্যান্ট বা যে কোনো সময় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। এবং গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি যে আসলে আমাদের কাস্টডি হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে কি করব, অথবা তাৎক্ষণিকভাবে কি করার, অনেক ক্ষেত্রে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই অথবা এদিক ওদিক দৌড়াই, তখন হিতাহিত জ্ঞান থাকে না। এই বিষয়গুলো কিন্তু হয় অনেকের ক্ষেত্রে, হর হামেশাই হয়ে থাকে। তো যৌতুক মামলা হলে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে, প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে যে যৌতুক মামলাটি একটি আপোষযোগ্য মামলা। অবশ্যই আদালতে হাজির হয়ে যদি আপনি আদালতকে কনভিন্স করতে পারেন আপনার লয়ারের মাধ্যমে যে আপনি আপনার স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে বা লিগ্যালভাবে দাম্পত্য জীবন রাখতে আগ্রহী এবং ভবিষ্যতে আপনার যে দোষ ত্রুটি রয়েছে সেগুলো আপনি আর করবেন না, এই আপোষের শর্তে অথবা দাম্পত্য জীবন আপনি আবার ঠিকঠাক করবেন, এসব শর্তে কিন্তু সহজেই জামিন পাওয়া যায় যৌতুক মামলাগুলো থেকে। আবার আরেকটি বিষয় রয়েছে, আপনি যদি কোনো কারণে আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়েই ফেলেন, সেই ক্ষেত্রে যৌতুক মামলাগুলো এই জন্য করা হয় যে যদি পারিবারিক আদালতে আপনার স্ত্রী দেনমোহরের জন্য মামলাটি করে, সেই ক্ষেত্রে ওই দেনমোহর পাইতে হয়তোবা ডিলে হতে পারে, অথবা আপনি হয়তো কালক্ষেপণ করতে পারেন, অথবা ডেটগুলো মিস করতে পারেন। যেটা যৌতুক মামলা করলে যেহেতু আপনার ডেট মিস করলে আপনার নামে ওয়ারেন্ট হবে, আপনি আপনার কাস্টডি হতে পারে, সেক্ষেত্রে এটা হয়তোবা আপনি হাজির হলে আদালত আপনাকে মহারণার যে পরিমাণ রয়েছে সেটা ইনস্ট্যান্ট দিয়ে দিতে বলে। এই যে তড়িৎ গতিতে মহারণার টাকাটা উদ্ধারের জন্য কিন্তু যৌতুক মামলাগুলো করা হয়। তো যেহেতু এই পারপাসগুলোতে আপনার যৌতুক মামলাগুলো করা হয়, সেই ক্ষেত্রে যদি মহারণার টাকাটা বাকি থাকে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনি মহারণার টাকা দিয়েও এই মামলা থেকে অব্যাহতি হতে পারেন। আরেকটা বিষয় রয়েছে যে আপনি যদি কোনো কারণে আপনার ওয়াইফকে প্রহার করেন, মারধর করেন, এটা যদি মেডিকেল রিপোর্ট পর্যন্ত চলে যায় অর্থাৎ এমসি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ঝামেলা তৈরি করতে পারে। এই ক্ষেত্রে মামলাটি কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে না থেকে অনেক সময় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলে যায়।
এবং এই ক্ষেত্রে কিন্তু জামিন হওয়াটা খুব টাফ। এই ক্ষেত্রে আপনার জেল হওয়ার সম্ভাবনা বেশি, এবং এই এটা যদি পরবর্তীতে কোনো আপোষ মীমাংসা না হন, পরবর্তী সময়ে কিন্তু আপনার সাজা হয়ে যেতে পারে। তো আশা করি আমরা এই বিষয়গুলো থেকে সবাই নিবৃত থাকব। আপনার ওয়াইফের সাথে কোনো কারণে যদি আপনার বনিবনা না হয়, অথবা আপনার ওয়াইফ যদি কোনো কারণে অন্য রকমের হয় অথবা খারাপ প্রকৃতির হয়, সেক্ষেত্রে আপনি তাকে সম্মানের সাথে ডিভোর্স করবেন এবং তার যে প্রাপ্য মহারণা রয়েছে সেই প্রাপ্য মহারণাটুকু অবশ্যই তাকে দিয়ে দিবেন। তাহলে আশা করি ভবিষ্যতে আপনাকে এইসব মামলা ফেস করতে হবে না, বা ফেস করলেও খুব সহজে এখান থেকে বের হয়ে আসতে পারবেন। তারপরেও যৌতুকের মামলা নিয়ে বা যৌতুকের মামলায় প্রবলেমে পড়েছেন, এটা নিয়ে যদি কারো কোনো বিষয় জানার থাকে, আপনারা চাইলে আমার হটলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।